স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার দরকার, আর এই সংস্কারের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের রক্তের ঋণ শোধ করার চেষ্টা করা হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার। সংস্কারের পর সবার ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে বলেও জানান তিনি। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৮ই আগস্ট থেকে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো। সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদকসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে। রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদারের মতে এসব সংস্কারের মধ্য দিয়েই তৈরি হবে নির্বাচনের রোডম্যাপ। নির্বাচনী পদ্ধতি, নির্বাচনী ব্যবস্থা এবং আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের সংবিধান নিয়ে অনেক প্রশ্ন, আমাদের ব্যাপক দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এইসব সমস্যার সমাধান করা দরকার। এই জন্যই অনেকগুলো সংস্কার দরকার। সংস্কার প্রস্তাব আমরা একত্রিত করছি। তা নিয়ে যে সংলাপ হবে, সংলাপ থেকে ঐক্যমত্য হবে, ঐক্যমত্য থেকে যে নির্বাচনী দিনক্ষণ নির্ধারিত হবে। তিনি বলেন, অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে এই সংস্কার দরকার। 1500 বেশি ব্যক্তির প্রাণহানি ঘটেছে, 30,000-এর মতো ব্যক্তি আহত হয়েছে। তো এখন এই রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে, যাতে অতীতের পুনরাবৃত্তি আবার না ঘটে। তো সেই কাজটাই এখন চলছে। নিশ্চিত আমরা একটা ঐক্যমতে পৌঁছে অগ্রসর হতে পারব। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা সংস্কার কমিশনগুলোর। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তাতে সবার আগে দরকার রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার কার্যক্রম যথাযথ না হলে যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে অন্তত 91টি চুক্তি হয়। এসব চুক্তিতে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় তৈরি করা হয় অনেক বিদ্যুৎ কেন্দ্র। এবার উচ্চ আদালতে দায়মুক্তির 2টি বিধান বাতিল হওয়ায় একে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। 1.5 দশকে হওয়া দুর্নীতি খতিয়ে দেখার পাশাপাশি ভালো উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার পরামর্শ তাদের। আদেশের কপি পেলেই তা বাস্তবায়নের কথা জানান বিদ্যুৎ উপদেষ্টা। জরুরি বিদ্যুৎ সরবরাহের কথা বলে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পাশ করে শেখ হাসিনা সরকার। এই আইনের আওতায় কোনো কাজ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয় এবং চুক্তির বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পান মন্ত্রী। তখন দ্রুতই দায়মুক্তির বিধান 2টি বাতিলের কথা বলা হলেও কয়েকবার বৃদ্ধি করে সবশেষ তা 2026 সাল পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রায় 14 বছর পর বৃহস্পতিবার বিধান 2টি বাতিল করে হাইকোর্ট। যে দুটো ধারা এখানে বাতিল করা হয়েছে, এই দুটো ধারা আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। টেকসই বিদ্যুৎ খাত গঠনে এই রায়কে ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা। এগুলো কিনা মার্কেট প্রাইসের চেয়ে অনেক হাই রেটে করা হয়েছে এবং কম্পিটিটিভ প্রসেস মেনটেন করা হয়নি, সেইগুলোকে সরকার রিনেগোশিয়েট করতে পারেন তাদের সাথে ধাপে ধাপে। কিন্তু আমরা মনে করি যে এক্ষুনি কোনো চুক্তি বন্ধ করে দেওয়া না করে রিনেগোসিয়েশনের জন্য তাদেরকে চিঠি দেওয়া যেতে পারে এবং নতুনভাবে টার্মস কন্ডিশনসগুলো দেখা। এই বিধানের অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় অনেক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তবে সব উদ্যোক্তা এতে জড়িত নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। আনসলিসিটেড অনেক প্রজেক্ট কিন্তু সরকার দিয়েছে বিভিন্ন উদ্যোক্তাকে, যাদের পলিটিক্যাল কোনো না কোনোভাবে কমিটমেন্ট ছিল। এই আনসলিসিটেড প্রজেক্টগুলো দেখা দরকার। কিন্তু আইপিপি কোম্পানি এবং যারা বিডিং প্রসেসের মাধ্যমে এসছে, এরা কিন্তু ক্লিন। দ্রুতই এই আদেশ বাস্তবায়নের তাগিদও দেন তিনি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, আদালতের রায়ের কপি পেলেই আদেশ বাস্তবায়ন করা হবে। আদালতের আদেশ পেলে তারপরে প্রয়োজনীয় আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিব আর কি। পাওয়ার ডিভিশনকে আমরা বলে দিচ্ছি যে আদেশটা জোগাড় করার জন্য আর কি।
দেশের চাহিদার তুলনায় প্রায় 40% অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় সরকারকে বাড়তি ক্যাপাসিটি চার্জ বহন করতে হচ্ছে। এতে প্রতি বছর খরচ হচ্ছে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আর্থিক সংকটে ব্যবসা ছাড়তে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। নানান জটিলতায় ঋণ পাচ্ছেন না দেশের অর্থনীতির এই কারিগররা। বাধাগুলো বিশ্লেষণ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত অর্থ সহজ শর্তে বিতরণে তাগিদ দিয়েছেন SME ফাউন্ডেশন। এন্টারপ্রেনার জন্য খুবই চ্যালেঞ্জিং বিষয়টা, কারণ আমি আগে জব করতাম, জব ছেড়ে আমি বিজনেসে এসেছি। তো যখন আমি জব শেষ করে এসেছি, আমি কিন্তু ফ্যামিলি থেকেও অনেক বাধা পেয়েছি। এভাবেই নিজের সফলতার গল্প বলছিলেন এই উদ্যোক্তা। সেসব বাধা কাটাতে পারলেও তিনি আটকে গেছেন আর্থিক সংকটে। তো আমি আমার স্টার্টিংটাও কিন্তু নিজের একদম পকেট মানি থেকে করেছি। আপনার যদি 10 লাখ টাকা লোন নেন, মিনিমাম আপনার 20 লাখ টাকার আপনার স্টক থাকতে হবে। তো আমি একটা জিনিস চিন্তা করি, যদি একজন এন্টারপ্রেনারের যদি 20 লাখ টাকার স্টকই থাকে, তার তো ঋণ নেওয়ার দরকার নাই। সাইমা সুলতানা কাজ করেন তাঁতপণ্য নিয়ে। পণ্যের সরবরাহ বাড়াতে অর্থের প্রয়োজন হয় তার। ঋণের আবেদনও করেন, কিন্তু এখনো অবধি পাননি। নিজস্ব অর্থায়নেই উদ্যোগ টিকিয়ে রাখতে হচ্ছে তাকে। তার মতোই আবেদন করে এখনো প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাননি অনেক উদ্যোক্তা। তাদের অভিযোগ, বড় ব্যবসায়ীদের মাপকাঠিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাপতে চায় ব্যাংকগুলো। আমরা ঋণ আনতে চাই, আমাদের এত একটা বড় লিস্ট ধরায় দেয়। জামিনদারের একজন সরকারি গ্যারান্টেড লাগবে, যেটা অনেকের ক্ষেত্রে নাই, বা আপনার বাড়ির দলিল বা জমির দলিল, এমন কিছু ডকুমেন্টস। হাজার হাজার কোটি কোটি টাকা স্টেটমেন্ট দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের পক্ষে একটু ঋণটা যদি আরও সহজ করে দেয়, যে ঠিক আছে জামানত কাগজ, এই ব্যাংক স্টেটমেন্ট এবং জামিনদার, 2-3জন জামিনদার, আসলে কেউ কারোর কিন্তু এই শহরে জামিনদার কেউ দিতে চায় না। বাধাগুলো বিশ্লেষণ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত অর্থ সহজ শর্তে প্রদানের তাগিদ SME ফাউন্ডেশনের। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে ব্যাংক এবং নন ব্যাংকিং যারা এই ঋণ প্রদান করে থাকে, তারা আমি বলবো যে সহানুভূতিশীল, কিন্তু যতটুকু সহানুভূতিশীল এতটুকু তারা আসলে হচ্ছে না। আরও বেশি প্রোয়েক্টিভ হতে হবে, না হলে একেবারে 100% ডকুমেন্ট কাগজপত্র দিয়ে সেটা কিন্তু আসলে এই সকল উদ্যোক্তারা ঋণ পাবে না। SME খাতে ঋণ প্রদানে আলাদা ব্যাংকিং নীতিমালা করারও তাগিদ সংশ্লিষ্টদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘসূত্রতা ও অনিয়মের গ্যারাকলে বন্ধ কেরানীগঞ্জের তেঘরিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে নতুন করে আলোচনায় আসে বিষয়টি। উপাচার্য বলছেন, আপাতত অস্থায়ী আবাসন ব্যবস্থা করে দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটবেন তারা। সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। পরিত্যক্ত এ সবুজ প্রান্তরেই স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধার স্বপ্ন। শিক্ষার্থীদের পাঠদানে অত্যাধুনিক পরিবেশ নিশ্চিত করতে 2018 সালের 9 অক্টোবর নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প চালু হয়। অর্ধযুগের দীর্ঘসূত্রতায় নামমাত্র কাজেই বেড়েছে প্রকল্পের মেয়াদ। জুলাই অভ্যুত্থানের পর নতুন আন্দোলনে উত্তাল বিশ্ববিদ্যালয়। সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে সেনাবাহিনীর হাতে হস্তান্তর হোক এবং অগ্রাধিকারের ভিত্তিতে হলগুলো হোক, এবং হলগুলো হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য অস্থায়ী আবাসন হোক। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত শুরু হোক এবং এটাই আমাদের প্রশাসন সাহায্য করুক। তো আমরা হয়তো কষ্ট ভোগ করছি, কিন্তু পরবর্তী যারা আসছে তারা যেন এই ক্যাম্পাসটায় আবাসন সুযোগ কিংবা সুযোগ সুবিধা পায়। পুরান ঢাকার এই গিঞ্জি পরিবেশ থেকে দ্রুত বের হয়ে যেন দ্বিতীয় ক্যাম্পাসে আমরা মুভ অন করতে পারি। উপাচার্য জানালেন, নিয়ম মেনেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হচ্ছে। আপাতত অস্থায়ী আবাসনের দিকে এগোচ্ছেন তারা। তো এখন সবকিছুরই একটা প্রক্রিয়া আছে। এখন এই অবস্থায় আমরা সেনাবাহিনীর হাতে কীভাবে হস্তান্তর করব, এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল। এজন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, বুয়েটের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। পূর্ববর্তী কাজের দুর্নীতি ও ত্রুটি অগ্রগতিতে বিশেষ বাধা বলেও জানান তিনি। আমরা জিরোতে নেই, অনেক ক্ষেত্রে আমরা নেগেটিভে আছি। তো নেগেটিভ থেকে এসে আমাদের জিরোতে এসে তারপর আগাতে হবে, যে সেখানে দুর্নীতি হয়েছে যে অবস্থায়, ওই অবস্থায় তো ফার্দার কনস্ট্রাকশন করতে গেলে রিস্ক আছে। কী দুর্নীতি হয়েছে, এখন এর উপরে স্ট্রাকচার করা যাবে কি না, যদি না যায় তার সেই ত্রুটিটা কি, সেই ত্রুটিটার সংশোধন কি, তারপর সংশোধন করার পরে আমরা ফার্দার আগাতে পারি।
প্রশাসনিক তৎপরতা ও কার্যকরী সিদ্ধান্তের মাধ্যমে দ্রুতই শেষ হবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। শিক্ষার্থীরা পাবে তাদের কাঙ্ক্ষিত আবাসন সুবিধা, এমনটাই প্রত্যাশা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। বগুড়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক ঘিরে তুলকালাম কাণ্ড। নিহতদের স্বজনদের সাথে কয়েকজন শিক্ষার্থী ক্লিনিকটি ঘেরাও করে মূল ফটকে ঝুলিয়ে দেয় তালা। পরে প্রশাসন ও সেনাবাহিনীর সুষ্ঠু তদন্তের আশ্বাসে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অস্থিরতা আর শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে বগুড়া শহরের ভাটিকান্দি এলাকার জাহানারা বেগমকে বৃহস্পতিবার বিকালে ডক্টরস ক্লিনিক ইউনিট 1-এ নিয়ে যায় পরিবারের সদস্যরা। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন বলে বসতে বলেন। সেখানেই অসুস্থ হয়ে মারা যান জাহানারা। 1 ঘন্টা 20 মিনিটের পরে আমি বড়মা বমি করতেছিল। আমি বললাম একটা বেড দেন, বড়মা বেড চাচ্ছে। এরা কোনো প্রকার চিকিৎসা ছাড়া কোনো সম্পূর্ণ অবহেলায় আমার বড়মাকে মারছে। একটা ডাক্তার দেখে নাই ভাই। রোগীর মৃত্যুর ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ আর দায়িত্বরতদের দায়ী করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। অপেশাদার আচরণের অভিযোগ তোলেন অন্য রোগীরাও। পুরা দায়বদ্ধতা ডক্টরসকে নিতে হবে এবং ডক্টর চিরজীবনের জন্য শৃঙ্খলা করে দিতে হবে। 2 ঘন্টা যাবত তার চিকিৎসা হয়নি। আমরা এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ক্লিনিক দ্রুত সময়ের মধ্যে বন্ধের দাবি জানাচ্ছি। ডাক্তারের কোনো আন্দাজ নেই যে আসলে রোগীর কি হয়েছে। মামুনুর রশিদের কাছে আমরা দেখাই। মামুনুর রশিদকে যখন আমি আমার পেশেন্টের সিমটমগুলো বলছি যে আমার দাদু কি হয়েছে, কিভাবে পড়ে গেল, তার সিমটম কি, সে আমাকে বলছে যে আপনি কি বেশি বড় ডাক্তার। প্রায় 4 ঘন্টা অচল অবস্থার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এডিএম স্যারকে জানানো হয়েছে এবং ডিসি মহোদয়কে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে যার যতটুকু ব্যত্যয় পাওয়া যাবে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সকলের বক্তব্য শুনে আমাদের যেটা মনে হয়েছে যে এটা অবশ্যই এটা তদন্তের প্রয়োজন এবং এটার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে এটার ব্যবস্থা যেটা আসবে সেটাই নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর বিষয়ে কথা বলতে রাজি হননি চিকিৎসক কিংবা ক্লিনিক কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের আগাম সবজির খবর জানাতে জয়পুরহাট ও মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি জয়পুরহাটে। সেখানকার শীতের আগাম সবজি বাজারে কি খবর সেটা জানতে আমরা যোগাযোগ করছি আমাদের সহকর্মী শামীম কাদেরের কাছে। সেখানে চলে যাচ্ছি, সেখানকার পরিস্থিতি কি জানাবেন? জয়পুরহাটে পুরোদমে শীত না নামলেও শীতের আগাম সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো। আর আপনি জানেন যে জয়পুরহাটে এবার 120 হেক্টর জমিতে শীতের আগাম সবজি চাষ হয়েছে। আমি বিভিন্ন ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের ফুলকপি, বাঁধাকপি এগুলোর প্রতি বাড়তি একটি আকর্ষণ থাকে। আমি কথা বলবো একজন কৃষকের সাথে। আপনারা এবার কেমন দাম পেয়েছেন? শুরুতে বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা বীজটা ঠিক মতো রোপণ করতে পারিনি। কৃষকের দাম, জেলা আমাদের কৃষক তারা মনে করেন সাধারণত ওই যে কামলার দাম বেশি, বীজের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সবকিছুতে মনে করেন যে বেশি দাম, এবং বাজারে যায় আমরা বেচতে গিয়ে ঠিক মতো আমরা দাম পাই না। সরকার তো আমাদের দিকে দেখে না। যার কারণে একটু আমাদের লাভজনকটা একটু কম হবে। বৃষ্টিপাতের কারণে আমরা মনে করেন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এবারে ভালোভাবে বীজটা রোপণ করতে পারিনি। একটু দাম বাজারে গেলে দাম আর একটু যদি ভালো পেতাম তাহলে আর একটু আমাদের ভালো হতো। আমি রয়েছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা আইমারসিপুর এলাকায়। এখানে সকালবেলা আমি সবজি খেতে দেখেছি যে প্রতি কপি ফুলকপি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, সেটি বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, সেটি বাজারে গিয়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আমি কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে শীতের আগাম সবজি রোপণের সময় ভারী বৃষ্টিপাত হওয়ায় তাদের ফসল নষ্ট হয়েছে, আর সেই কারণে মূলত সরবরাহ কম হয়েছে, আর সরবরাহ কম হওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এই ছিল জয়পুরহাটের বাজার দরের খবর। ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই মানিকগঞ্জে। সেখানকার সবজি বাজারেও নাগালে আসছে না সবজির দাম। জমি থেকে পাতাকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি। এবার আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম লিটনের কাছে। লিটন, জয়পুরহাটের মাঠের খবর জানেন, আমাদের মানিকগঞ্জের বাজারের কি খবর? শান্তা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকাতে। তো আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গত এক সপ্তাহের ব্যবধানে মানিকগঞ্জে
সবজিতে যেমন বাঁধাকপি, ফুলকপি এবং টমেটোতে কেজি প্রতি 10 থেকে 15 টাকা করে কিন্তু কমেছে। কিন্তু তারপরেও সাধারণ যে মানুষের সাথে আমরা কথা বলেছি, ক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে বর্তমানে কমার পরেও যে দাম রয়েছে সেটি কিন্তু নাগালের বাইরেই রয়েছে। তো আমরা আপনাকে একটু আপনার মাধ্যমে সাধারণ মানুষকে একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে ফুলকপি আমাদের এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আর খুচরা বাজারে তা এসে দাঁড়িয়েছে 100 টাকা কেজিতে। আর বাঁধাকপি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 50 থেকে 55 টাকা কেজি, যেটা কিনা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা দরে। আর টমেটো বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 120 থেকে 130 টাকা কেজি দরে, আর যেটা কিনা খুচরো বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা দরে। তো আমরা এই পাইকারি যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে মানিকগঞ্জের যে সবজি যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই ফুলকপিটা বাজারে উঠতে শুরু করেছে। কৃষকরা সরাসরি আড়তে এনে এই ফুলকপি বিক্রি করছেন। তারা কিন্তু এই 70 টাকা 80 টাকা কেজি দরেই কিন্তু এই পাইকারদের কাছে কিন্তু বিক্রি করছেন। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই বাঁধাকপিটা আমাদের মানিকগঞ্জের যে বাঁধাকপি সেটি কিন্তু এখনো বাজারে উঠতে শুরু করেনি, সেটি কিন্তু চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে। আর টমেটো সেটিও কিন্তু আমাদের মানিকগঞ্জের যে বাজার সেটি কিন্তু এইখান থেকে এখনো সরবরাহ হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আমরা গ্রাহক পর্যায়ে ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই যে ফুলকপি এবং বাঁধাকপি যে দামে বিক্রি হচ্ছে সেটি যদি 40 থেকে 50 টাকা কেজিতে যদি আসে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু তাদের নাগালের মধ্যে এই সবজির দামটা কিন্তু থাকবে। আর আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে আসলে যে অতিবৃষ্টির কারণে মানিকগঞ্জের যে ফুলকপির কিন্তু ব্যাপক আবাদ হয়, সেইখানে এখন পর্যন্ত কিন্তু ফুলকপির দামটা কিন্তু সহনশীল হচ্ছে না। তো শান্ত, এই ছিল আসলে মানিকগঞ্জের বাজার পরিস্থিতির খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। অমর 21 বইমেলার স্থান বরাদ্দ নিয়ে চলমান অনিশ্চয়তার সমাধান চান লেখক ও প্রকাশকরা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানকেই বইমেলার জন্য স্থায়ীভাবে বরাদ্দের দাবি জানাচ্ছেন তারা। প্রতি বছর বইমেলাকে ঘিরে শুরু হয় নানা নাটকীয়তা। সোহরাওয়ার্দী উদ্যানকে বইমেলার জায়গা হিসেবে পাওয়া না পাওয়াকে ঘিরে শুরু হয় অনিশ্চয়তা। এবছরও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতিকে ঘিরে শুরু হয় জটিলতা। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নিরসন হয় এই জটিলতার। প্রকাশক ও লেখকদের মতে বাস্তবতার বিচারে অমর 21 গ্রন্থমেলার জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প নেই। বাংলা একাডেমির ভেতরে অনেকগুলো স্থাপনা তৈরি হয়েছে, ফাঁকা জায়গাও কিন্তু কমে গেছে। তো সেখানে এখন যে পরিমাণ প্রকাশক বা প্রকাশনা সংস্থা মেলায় অংশগ্রহণ করে, তাদের তো মানে 4 ভাগের 1 ভাগকেও বাংলা একাডেমির ভেতরে সংকুলন করানো যাবে না। স্বাধীনতার পর তো বাংলা একাডেমি ছিল, বাংলা একাডেমি চত্বর ছিল। এখন তো বাংলা একাডেমি শুধু এনজিও আর বিভিন্ন রাজনৈতিক দলের স্টল। আর আমরা যারা প্রকাশক তারা আমরা চলে আসছি সোহরাওয়ার্দী উদ্যানে। আগে যেটা ছিল 100 প্রকাশক, 200 প্রকাশক, এখন তো এই সৃজনশীল প্রকাশকই 500-র উপরে। এই অনিশ্চয়তার দোলাচলে সার্বিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানান প্রকাশকরা। প্রত্যেক বছর বইমেলা আসলেই আমরা একটা জিনিস দেখতে পাই, বাংলা একাডেমি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে যে সোহরাওয়ার্দী উদ্যানটি, সেই উদ্যানটি ওনারা বইমেলা করার জন্য আবেদন করেন। ওনারা দিবেন কি দিবেন না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, এবং আমরা যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, প্রকাশনার শিল্প, তারাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এমন অবস্থায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানকে বইমেলার জন্য স্থায়ী বরাদ্দের দাবি জানাচ্ছেন লেখক ও প্রকাশকরা। একটি বইমেলা জাতীয় ভিত্তিক হয়ে থাকে, ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে জড়িত, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, অনেক কিছু। ভেন্যুটা মীমাংসায় আনতে হবে, আর এই মীমাংসাটা সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি চত্বর বা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, এর বাইরে পূর্বাচল হোক, আগারগাঁও বাণিজ্য মেলার মাঠ হোক, ওইসব জায়গায় নিয়ে যাওয়া মানে বইমেলাটাকে খুন করা। 21 বইমেলার মতো বড় ইভেন্ট দেশে আর নাই। একটা বড় পরিসর আমাদের সেখানে দরকার। তো সেটা বন্ধ করা কিংবা রুখে দেওয়ার মতো চিন্তা খুবই অসুস্থ চিন্তা। এখানে গণপূর্তকে নিয়ে এইসব অসুস্থ ভাবনা বাদ দিতে হবে আর কি। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা ছিল, থাকবে। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। 2007 সালের 15 নভেম্বর উপকূলীয় জেলা বরগুনায় আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। এদিন বেশ কয়েকটি জেলা লণ্ডভণ্ড করার সাথে সাথে হাজারো মানুষের প্রাণ কেড়ে নেয় ঘূর্ণিঝড়টি।
সিডরের ১৭ বছর পেরুলেও বরগুনার অপেক্ষাকৃত দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নদীর পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো এখনও সংস্কার হয়নি, নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। 15ই নভেম্বর 2007 রাত আনুমানিক 8:30টার দিকে প্রচণ্ড বেগে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। আধা ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো উপকূল। প্রবল তোড়ে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে চেনা জনপদ মুহূর্তে পরিণত হয় অচেনা ধ্বংসস্তূপে। ধ্বংসযজ্ঞে 17 বছর পেরিয়ে গেলেও এখনও নতুন করে কোনো আশ্রয়কেন্দ্র নির্মাণ হয়নি। ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে সিডরের মতো প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগের আঘাতের শঙ্কা স্থানীয়দের। বন্যার সময় সিডরের সময় আমরা অবদায় উঠিয়ে এরপর দাঁড়াই থাই। আমাদের কোনো সাইকেলো সেন্টার এবং ভালো কোনো স্কুল, কোনো কলেজ কিছু আমাদের এই দক্ষিণবঙ্গে নাই। 3 গ্রামের মধ্যে কোনো সাইকেল সেন্টার কোনো কিছু নাই। আমরা বন্যা আইলে হয়তো যাইতে হয় পরীর খেল, নাইলে যাইতে হবে চালতে তুলি। কিন্তু এই অঞ্চল 6টা গ্রামের ভিতরে কোনো একটা সাইকেল সেন্টার নাই। এই মানুষের বন্যার সময় এই কোনো নিরাপত্তা নাই তাদের। প্রতি বছর সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কোটি কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সুফল পায়নি উপকূলবাসী। প্রতি বছরই সাধারণ জোয়ার ভাটায় বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। রাস্তাটা জরুরি লাগে আমাদের। 16 বছরের মধ্যে আমরা কোনো এই রাস্তা কোনো উন্নয়নের মতো কিছু পাই না। রাস্তাঘাট ভাঙচুর হইলে ওই মহিলা দিয়া ওই অল্প কিছু মারি ফেলাইয়া দিয়ে যায়, ওই গেছে আর নাই শেষ। জেলা প্রশাসন জানিয়েছে নতুন করে বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কিন্তু অনেকগুলো বাঁধের মেরামত কার্যক্রম, নতুন নতুন বাঁধের কার্যক্রম এগুলো চলছে এবং আমরা আরও চেষ্টা করছি যেগুলো ঝুঁকিপূর্ণ বাঁধ আছে এবং নতুন যেগুলো আসলে খুবই জরুরি সেই বিষয়গুলো আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির সাথে যোগাযোগ। বরগুনায় এখন 12 লাখ মানুষের জন্য রয়েছে 673টি সাইক্লোন শেল্টার, যার ধারণ ক্ষমতা মাত্র 3 লাখ। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়ার টাকা নিলেও তা লাইটার জাহাজ মালিকদের পরিশোধ করেনি এজেন্টরা। কয়েকশো কোটি টাকা পাওনা আদায় না হওয়ায় নৌ পরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এছাড়া বিরোধের জেরে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলে চলছে অস্থিরতা। এতে পণ্য পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়লে এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ওপর। দেশব্যাপী পণ্য সরবরাহ অনেকটা লাইটারেজ জাহাজের উপর নির্ভরশীল। বিশ্বের নানান দেশ থেকে আমদানি করা পণ্য মাদার ভেসেল থেকে বহিনঙ্গরে খালাস করা হয় লাইটারেজ জাহাজের মাধ্যমে। প্রায় 1800 লাইটারেজ জাহাজ বছরে প্রায় 10 কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের 36টি নৌ রুটে পণ্য পরিবহন করে। লাইটারেজ জাহাজ চলাচলে শৃঙ্খলা ও অসম প্রতিযোগিতা দূর করতে জাহাজ মালিকদের 3টি সংগঠন নিয়ে গঠন করা হয় ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল। বকেয়া টাকা, সিরিয়াল প্রথাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের পর জাহাজ মালিকদের অভিযোগ পিডব্লিউটিসিসির অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে সংগঠনটির কার্যক্রম। আমদানিকারকদের কাছে কোনো টাকা বকেয়া না থাকলেও কয়েকশো কোটি টাকা আটকে দিয়েছে কয়েকজন এজেন্ট। টাকা আমরা না পাওয়ার কারণে আমরা জাহাজ মালিকদেরকে দিতে পারতেছি না। জাহাজ মালিকদেরকে যেহেতু দিতে পারতেছি না, জাহাজ মালিকের অনেক দিনের বেতন টেতন আটকাই গেছে। এটা নিয়ে জাহাজ মালিকদের ব্যবসা পরিচালনাতে প্রচুর হ্যাম্পার হচ্ছে। বিআইডব্লিউটিসিসি ডাব্লিউটিসির সমস্ত দায় দায়িত্ব বিআইডব্লিউটিসি নিয়েছে। এটা বিআইডব্লিউটিসি আশা করি খুব সহসাতে এটা সমাধান করবে। আমদানিকারকরা জাহাজ ভাড়া দিয়ে দিলেও পণ্যের এজেন্টরা তা পরিশোধ করেনি। নৌ বাণিজ্য দপ্তর বলছে বকেয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে। কার্গো ওনারদেরও অনেক সময় রিটার্ন ক্লেম থাকে যে কার্গো ড্যামেজ করছে, সেটার পাওনা। সো এটা আসলে একটা কমিটি করে যদি আপনার সবগুলি যাচাই বাছাই করে একটা সমঝোতায় আসে, তাহলে আমার মনে হয় এটা একটা সাস্টেনেবল সলিউশনে পৌঁছাতে পারে। এদিকে নাম পরিবর্তন করে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল গঠন করা হলেও পাওনা টাকা আদায় নিয়ে অনিশ্চয়তায় জাহাজ মালিকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ু দূষণের কারণে আজ থেকে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হবে অনলাইনে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান।
তীব্র বায়ু দূষণ মোকাবিলায় সকাল ৮টা থেকেই তৃতীয় স্তরের সতর্কতা জারি করেছে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ফর কমিশন। এতে বন্ধ থাকবে সকল নির্মাণ কাজ। এছাড়াও দিল্লির রাস্তায় চলাচল করতে পারবে না BS3 এর নিচে থাকা পেট্রোল চালিত গাড়ি এবং BS4 এর নিচে থাকা ডিজেল চালিত গাড়ি। একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধনগরেও। এদিকে বায়ুর গুণমান সূচকের স্কোর 400 মাত্রা পার হওয়ায় লোকজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে মেটা। এ অভিযোগের ভিত্তিতে মেটাকে $84 কোটি জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর করা জরিমানার বিপক্ষে আপিল করার কথা জানিয়েছে মেটা। কোম্পানিটি নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। ইউরোপীয় কমিশনের দেয়া তথ্য অনুযায়ী ফেসবুক ও ইনস্টাগ্রামে যারা বিজ্ঞাপন দেয় তাদের জন্য শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবার ক্ষেত্রে মেটা অন্যায্য শর্ত বেঁধে দিয়েছে। এই শর্তের কারণে অন্যান্য বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন ভিত্তিক তথ্য একচেটিয়াভাবে ব্যবহারের সুবিধা পায় মেটা। মেটার এ ধরনের আচরণ বন্ধ করা দরকার বলে জানান ইউরোপীয় কমিশন ইউনিয়নের প্রতিযোগিতা বিভাগের প্রধান মার্গেট ভেস্টাগার। তবে মেটার দাবি তারা এই উদ্দেশ্যে বিজ্ঞাপনদাতাদের তথ্য ব্যবহার করে না, আর এমনটি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য তারা একটি ব্যবস্থা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া তৈরি করেছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের সাথে হারল আর্জেন্টিনা। অন্যদিকে আরেক ম্যাচে ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। প্যারাগুয়েতে এই ম্যাচের আগে থেকেই উত্তাপ ছড়িয়েছে। আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করতে দর্শক গ্যালারিতে ছিল মেসিদের জার্সির উপর নিষেধাজ্ঞাও। এত কিছু করে অবশেষে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েই দিল প্যারাগুয়ে। ম্যাচ জিতেছে 2-1 গোলে। যদিও 11 মিনিটে লাউতারো মার্তিনেজের দুর্দান্ত এক গোলে লিড নিয়েছিল আলবিসেলেস্তারা, কিন্তু 8 মিনিট পরেই সমতায় ফেরে হোস্ট টিম। সেকেন্ড হাফে ওমর আলদেরেতের হেডে লিড নেয় প্যারাগুয়ে। এরপর আর গোল করতে পারেনি আর্জেন্টিনা। বাছাই পর্বে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসে ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলেছে সিলেসাওরা। একের পর এক সুযোগ মিস করেছে ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনিয়া। বিরতিতে যাবার আগে অবশ্য লিড নিয়েছিল ব্রাজিল। ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শটে এগিয়ে যায় তারা। সেকেন্ড হাফের শুরুতেই অবশ্য সমতায় ফেরে ভেনেজুয়েলা। 60 মিনিটে পাওয়া পেনাল্টি নষ্ট হয় ভিনির। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 1-1 গোলে শেষ হয় ম্যাচ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।